এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। স্বাগত বিরতিহীন সকাল ৯টার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস সুবা এবং আমি রাকিব আহমেদ। আর এবারে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। খরচ কমাতে সরকারি অফিসের গাড়ি কেনা ও কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিষেধ, অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র জারি। সুনামগঞ্জে সুরমা বিপদসীমার 10 সেন্টিমিটার ওপরে, পানির নিচে শহরের নতুন এলাকা। রাজবাড়ীতে পদ্মার ভাঙন ঝুঁকিতে ঘাটসহ নানা স্থাপনা, স্থায়ী বাঁধের কাজ না হওয়ায় স্থানীয়দের ক্ষোভ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও আরো যা থাকছে: ঝালকাঠির সুগন্ধা নদীতে জাহাজে বিস্ফোরণের ঘটনায় এখনও নিখোঁজ 3 জন, উদ্ধারের তৃতীয় দিনের অভিযান। সংক্ষিপ্ত সফরে ঢাকায় বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ব্যয় সংকোচনের অংশ হিসেবে সরকারি সব দপ্তরের যানবাহন কেনা এবং কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। রোববার অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ আনিসুজ্জামানের সই করা এক পরিপত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়। খরচ কমানোর লক্ষ্যে নতুন অর্থ বছরের শুরুতেই বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সহ কয়েকটি খাতে পরিচালন ও উন্নয়ন ব্যয় সংকোচনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সব ধরনের যানবাহন ক্রয়, ভূমি অধিগ্রহণ, আবাসিক ভবন, অনাবাসিক ভবন এবং অন্যান্য ভবন ও স্থাপনা খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, চলতি অর্থ বছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় বিদ্যুৎ খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৭৫% এবং পেট্রোল, অয়েল ও লুব্রিক্যান্ট এবং গ্যাস ও জ্বালানি খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৮০% ব্যয় করা যাবে। দেশের অগ্রযাত্রায় কেউ বাধা সৃষ্টি করলে বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপিকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে দলটির বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। গোপালগঞ্জ সফরে প্রধানমন্ত্রীর দ্বিতীয় দিনটি ছিল জন্মস্থান টুঙ্গিপাড়ার মানুষের জন্য। জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্স সংলগ্ন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসেন শেখ হাসিনা, যেখানে ছিলেন দল ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী ও সুধীজন। আমি সবাইকে আমার ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর তাদের কথা শুনেন দলীয় প্রধান, নিজেদের অনুভূতি প্রত্যাশা তুলে ধরেন দলের নেতারা। আপনি ভালো থাকলে টুঙ্গিপাড়া ভালো থাকবে। বক্তব্যে ক্ষমতা ও ক্ষমতার বাইরে থেকে করা বিএনপির নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন শেখ হাসিনা। দলটি আবার ক্ষমতায় আসলে দেশের সর্বনাশ করবে বলেও আশঙ্কা তার। সরকার আসার পর থেকে আওয়ামী লীগ কারোর প্রতি প্রতিশোধ নিতে যায়নি। প্রতিশোধ যদি নিতে যেতাম তাহলে ওই বিএনপি বা জামাতের অস্তিত্ব থাকতো না, এটা বাস্তবতা। এই বিএনপি জামাত সন্ত্রাসীরা যদি আবার ক্ষমতা আসে, আবার এই দেশের মানুষের ভাগ্য ছিনিমিনি খেলবে, ভাগ্য নিয়ে এদেশের সর্বনাশ করে দেবে। কাজে সেটা যদি তারা করতে না পারে, সেই জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কোন দেশ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি শেখ হাসিনার। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, আমরা সেই নীতি মেনে চলি। কিন্তু আমাদের উন্নয়নে বা আমাদের অগ্রযাত্রায় কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করুক, সেটা আমরা চাই না, সেটা আমরা বরদাস্ত করব না। যে যাই করুক, দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী। ওরা যেটা ঘেউ ঘেউ করে যাচ্ছে, ঘেউ ঘেউ করতে দাও, আমরা আমাদের দেশ নিয়ে এগিয়ে যাব। ওরা ঘেউ ঘেউ করতে থাকুক, বাংলাদেশের অগ্রযাত্রা এটা অব্যাহত থাকবে। সৎ সাহস থাকলে 10 টাকা অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত তারেক রহমান কেন দেশে আসে না, প্রশ্ন প্রধানমন্ত্রীর। আওয়ামী লীগ সভাপতির 2 দিনের এই সফরের মধ্য দিয়ে চাঙ্গা হয়ে উঠেছে গোপালগঞ্জের তৃণমূল। কোটালীপাড় এবং টুঙ্গিপাড়াবাসী প্রধানমন্ত্রীর কাছ থেকে দিক নির্দেশনা পেলেন আগামী নির্বাচনের জন্য, এবং এটি আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করবে বলে মনে করছেন স্থানীয় রাজনীতিবিদরা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি বাতিল চেয়ে দেশটির আদালতে মামলা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক রাব্বি আলম সহ 3 ব্যক্তি।
এতে বাইডেন প্রশাসনের বিরুদ্ধে অসাংবিধানিক ও অযৌক্তিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাধা, সামাজিক অবস্থান বিনষ্ট ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয়েছে। মামলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন সহ পররাষ্ট্র দপ্তরকে বিবাদী করা হয়েছে। রাব্বি আলম যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও বঙ্গবন্ধু কমিশনের প্রেসিডেন্ট। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি জানান, 16 জুন অনলাইনে তারা মিশিগানের ডেট্রয়েট ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে মামলার আবেদন করেন। এরপর 26 জুন তা নথিভুক্ত হয়। তিনি আরও জানান, বাংলাদেশ নিয়ে যে 6 মার্কিন কংগ্রেসম্যান বাইডেনকে চিঠি দিয়েছেন তাদের বিরুদ্ধেও মামলা করা হবে। গেল 24 মে ব্লিংকেন ঘোষণা দেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় যারা বাধা দেবে তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। ঈদের ছুটি শেষে বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরছে মানুষ। এ নিয়ে আরো জানাতে রাজধানীর কমলাপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইকরামুল, কমলাপুরে ঢাকা ফেরা মানুষের চাপ কেমন দেখছেন, আর ফিরতে কোনো ধরনের ভোগান্তির শিকার হয়েছে কিনা? মোটামুটি ভালোই লোকের সমাগম আমরা দেখেছি। সকাল থেকে প্রচুর মানুষ ফিরছেন, যদিও গতকাল থেকে ঈদের ছুটি শেষে মানুষ আসা শুরু করেছেন। যে গতকাল কিন্তু কর্মদিবসের শুরু আমরা মোটামুটি সবাই জানি। তো আজকেও অনেকে কিন্তু ছুটি একটু বাড়িয়ে নিয়েছিলেন, তারা আজকে ফিরছেন। তো সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জেলা থেকেই কিন্তু মানুষ এই কমলাপুর মাধ্যমে ঢাকায় প্রবেশ করছেন। তো আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম, তো তারা আমাদের জানিয়েছেন যে রেলের যে ব্যবস্থাপনা মোটামুটি সবকিছুই আসলে ভালো ছিল, সেরকম কোনো অভিযোগ আসলে তাদের পক্ষ থেকে নেই। তারা যেটি বলছেন যে এখন যেহেতু অনলাইনে শতভাগ টিকিটের ব্যবস্থা করা হয়েছে, তো অনেকেই কিন্তু আগে টিকিট কেটে রেখেছেন, অর্থাৎ আগেই এখন কেটে রাখতে হয় টিকিট, নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনের টিকিট দেয়া হয়। তো তারা বলছেন যে তারা খুব ইজিলি কিন্তু বিষয়টাকে নিয়েছেন। তবে এর ভিন্ন মতও রয়েছে। অনেকে বলছেন যারা আসলে স্মার্ট ডিভাইসের সাথে হয়তো বা অতটা ব্যবহার করতে যতটা ফ্লেক্সিবল, তো তারাও কিন্তু চেষ্টা করছেন যে মানে আস্তে আস্তে সেটা মানিয়ে নেয়ার। তবে অনেকে বলছেন যে কিছু সংখ্যক টিকিট আসলে যদি প্ল্যাটফর্ম থেকে দেওয়া হতো, যেটা সিটিং টিকিট, তো তাহলে তাদের জন্য সুবিধা হতো। তবে আরেকটা বিষয় বলে রাখতে চাই যে 100% অনলাইন টিকিট থাকলেও 25% কিন্তু স্ট্যান্ডিং টিকিট কিন্তু এই প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে। পাশাপাশি বাড়তি ভাড়ার যে টিকিট সেটিও কিন্তু দেওয়া হয়েছে এখান থেকে। তো মোটামুটি যার কারণে কিন্তু এবার আমরা দেখেছি যে অনেক মানুষ কিন্তু ট্রেনের ছাদে করে এবার বাড়িতে গিয়েছেন। তবে ফেরার পথে কিন্তু ট্রেনের ছাদে চড়ে ফিরতে আমরা সেরকম মানুষ দেখিনি। তবে বগিগুলোতে অনেক মানুষের সমাগম ছিল, সেটি সত্যি। তবে গুরুতর যে কোনো অভিযোগ রেলের ব্যবস্থাপনা নিয়ে কিংবা নিরাপত্তা নিয়ে এরকম আসলে কোনো যাত্রী থেকে আমরা এখন পর্যন্ত পাইনি। সবাই বেশ সুশৃঙ্খলভাবেই ফিরছেন এবং সবাই বলছেন যে আগের বারের থেকে রেলের যে ব্যবস্থাপনা সেটি উন্নতির দিকে যাচ্ছে। তো তারা মোটামুটি সব বিষয়ে আসলে সন্তুষ্ট ছিলেন এখন পর্যন্ত। কমলাপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও টানা বর্ষণে বেড়েছে সুরমা নদীর পানি, প্রবাহিত হচ্ছে বিপদসীমার 10 সেন্টিমিটার ওপর দিয়ে। পানি বাড়ায় সুনামগঞ্জ শহরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে, ভোগান্তিতে এলাকাবাসী। বৃষ্টি অব্যাহত থাকায় দীর্ঘস্থায়ী বন্যার আতঙ্কে জেলার মানুষ। জাদুকাটা ও সীমান্ত নদীর পানি বেড়ে তলিয়ে গেছে তীরবর্তী নিচু এলাকা। গত কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বেড়েছে সুরমা, জাদুকাটা সহ সীমান্ত এলাকার নদ নদীর পানি, তলিয়ে গেছে সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল। সুনামগঞ্জ শহরের নবীনগর, কাজীর পয়েন্ট, তেঘরিয়া, হাজিপাড়া, বড়পাড়া, মল্লিকপুর এলাকায় পানি প্রবেশ করেছে। তলিয়ে গেছে পানি উন্নয়ন বোর্ড, বক্ষব্যাধি হাসপাতালের আঙিনা। এতে দুর্ভোগে পড়েছেন শহরের বাসিন্দারা। এটা খুব টেনশন আছে যে আমরা বাসা বাড়ি দোকানপাট সবটা ডুবে যায়। আর হাজির পয়েন্ট একটু বেশি বৃষ্টি হইলে, বিশেষ করে আমরা এই এলাকাটা একটু বৃষ্টি হইলে পানি ঢুকে। বন্যা দেখা দিব, গতবারের চেয়ে এবার একটু বাপ বেশি দেখা যার। আমি ওখান বাসায় যাইমু গিয়ে আমার ভালো মুলুম আসতাম হইব। অত্যাধিক বৃষ্টির কারণে আমার অবস্থা খুব খারাপ এবং বৃষ্টির পানি অলরেডি ঘরের ভিতরে ঢুকে গেছে।
এদিকে সড়কে পানি ওঠায় দুদিন ধরে বন্ধ সুনামগঞ্জ তাহিরপুরে যান চলাচল। ভোগান্তিতে 2 লাখেরও বেশি মানুষ। বিশম্বপুর ও ধর্মপাশা উপজেলার বেশ কিছু গ্রামীণ সড়কও তলিয়ে গেছে। সারা রাস্তায় মনে করুন পানি, আমরা খুব কষ্ট করে আইছি, বাচ্চা কাচ্চা লইয়া পানির মধ্যে, মেঘ বৃষ্টির মধ্যে লইয়া আইসলাম টাঙ্গর আওয়ার যাওয়ার জন্য, কিন্তু রাস্তা ডুবার কারণে যাওয়া গেছে না। তাইরপুর যেত, আন্দরপুর যেত, সব তোলা যেত, 2টা নিচা জায়গায় অত্যন্ত মানুষ বিপদ আছে। ভারী বর্ষণ ও সীমান্তের ওপারে ভারতের চেরাপুঞ্জিতে টানা বৃষ্টিতে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জে কিন্তু আপনার রেকর্ড আছে যে 3 ঘন্টার ভিতরে পানির লেভেল কিন্তু 1-1.5 মিটারের মতো বেড়ে গেছে। তো যেহেতু ছয়টা আমাদের 7.58 ছিল এবং আমাদের হয়তো 3 ঘন্টা পরে হয়তো অতিক্রম করতে পারে, এটা স্বাভাবিক ঘটনা বলে আমি মনে করি। সেক্ষেত্রে আমি মনে করি যে এটা ডেঞ্জার লেভেল ক্রস করলে শহরের ভিতরে পানি ঢুকতে পারে। আগামী 48 ঘন্টা ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, পরিস্থিতির কি আরো অবনতি হওয়ার আশঙ্কা আছে কিনা, আর পানিবন্দী মানুষের সহায়তায় কি উদ্যোগ নেওয়া হচ্ছে? দেখুন, বৃষ্টিপাত অব্যাহত আছে এবং পাহাড়ি ঢল অব্যাহত আছে। আর যদি এই বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল যদি আরো অব্যাহত থাকে তাহলে কিন্তু সুনামগঞ্জে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সেটা কিন্তু হবে, এমনটাই বলেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। তো আপনাকে একটা বিষয় আমি একটু দেখাই। আমি এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ পৌর এলাকার সুলতানপুর আবাসিক এলাকায়। তো এখানে কিন্তু গতকালকেও পানি ছিল না, যেহেতু নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যার ফলে এই আবাসিক এলাকা কিন্তু পুরাটাই এখন জলমগ্ন হয়ে গেছে। যদিও বাসাবাড়িতে এখন পর্যন্ত পানি প্রবেশ করেনি, তারপরও প্রত্যেকটা বাসাবাড়ির আঙিনায় ইতিমধ্যে পানি এসে গেছে। যেমন এই যে আবাসিক এলাকা, এই আবাসিক এলাকার মানুষ কিন্তু এখান থেকে ঘর থেকে বের হতে পারছে না। যে ঘর থেকে বের হওয়ার যে সড়কটি, সেই সড়কটি ডুবে গেছে। এভাবে কিন্তু শহরের বেশ কয়েকটি সড়ক ইতিমধ্যে পানিতে নিমজ্জিত, যার ফলে সড়ক ডুবে যাওয়ার কারণে মানুষের একটা দুর্ভোগ দেখা দিয়েছে। আর এই আবাসিক এলাকার প্রায় অন্তত 50টি পরিবার আমরা দেখেছি আশ্রয় নিয়েছে সুনামগঞ্জ সরকারি কলেজের একটি কক্ষে। এরকম আসলে সারা জেলারই বলা যায়, যেমন তাহিরপুর, বিশম্বরপুর, ধর্মবাসা এবং দুয়ারা বাজার, প্রত্যেকটি উপজেলায় কিন্তু নিচু এলাকা, অর্থাৎ নিচু এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। যেহেতু ঢলের পানি আসছে, বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে ঢলের পানিটা আসছে। এই ঢলের পানির সাথে সাথে গ্রামীণ সড়ক ডুবে গেছে, আর কিছু কিছু বাসা বাড়িতেও আমরা দেখেছি পানি প্রবেশ করছে। আর যেমনটা আপনি বলছেন, ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতিমূলক সভা করেছে। দুর্যোগের বিষয়ে প্রস্তুতিমূলক সভা থেকে জেলা প্রশাসক দিদার আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানিয়েছেন যে যদি বন্যা পরিস্থিতি অবনতি হয়, সেক্ষেত্রে প্রত্যেকটি উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেকটি বিদ্যালয় যেন খুলে দেওয়া হয় আশ্রয় কেন্দ্রের জন্য। এবং তিনি আমাদেরকে আরেকটা জিনিস জানিয়েছেন যে ইতিমধ্যে প্রত্যেকটি উপজেলায় শুকনো খাবার এবং নগদ অর্থ এবং জিয়ার চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং গতকালকে আমরা যে জরুরি সভা ছিল, সেই সভায় পুলিশ প্রশাসন এবং বর্ডার গার্ডের সদস্যরা ছিল। তারা যেমনটা জানিয়েছেন, যদি বন্যায় কবলিত অর্থাৎ বন্যা আক্রান্ত হয়, আবার যেমন হাওর অধ্যুষিত এলাকায় একেবারে বেশ কিছু বাড়িঘর আছে যারা দ্বীপের মতো, তাদেরকে উদ্ধার করার জন্য পুলিশের স্পিডবোট এবং বিজিবিরও স্পিডবোট দিয়ে তারা উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসবে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো সর্বোপরি আমরা যে অবস্থা এখন দেখতে পাচ্ছি, বৃষ্টি একেবারেই বন্ধ হচ্ছে না, বৃষ্টি চলছে। এইভাবে যদি বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকে তাহলে বন্যা পরিস্থিতি যে শঙ্কার কথা যে বলছেন, সেই বন্যা পরিস্থিতি সহসাই দেখা দেবে। আর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার আমাকে আরেকটা বিষয় জানিয়েছেন, যদি এই বৃষ্টিপাত আগামী আরো 48 ঘন্টা অব্যাহত থাকবে, যদি অব্যাহত থাকে তাহলে সুনামগঞ্জে দীর্ঘমেয়াদী একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কারণ হচ্ছে সুনামগঞ্জে হাওরগুলা এতদিন কিন্তু পানি চলে গিয়েছিল, নদীর পানি, এখন হাওরও পানিতে টইটুম্বুর হয়ে গেছে। এখন আর পানি যাওয়ার আর অন্যত্র কোনো ডাস্টবিন হিসেবে ব্যবহার হচ্ছে না, যেহেতু পানিটা এখন সুরমা নদীতেই স্থিতি হয়ে থাকছে। এই সুরমা নদীতে স্থিতি হয়ে থাকাই কিন্তু এই যে সুরমা তীরবর্তী আবাসিক এলাকাগুলোতে পানি প্রবেশ করছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের পানি বৃদ্ধির সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন।
এদিকে হাওরে পানি বাড়তে থাকায় নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় সুনামগঞ্জে নৌকা ডুবে ৩ ভাই বোনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওই গ্রামের বাসিন্দা সোহেল ও তার স্ত্রী সুনামগঞ্জ সদরে কাজে যান। এ সময় পানি বাড়তে থাকায় বাবা মায়ের অনুপস্থিতিতে ৩ শিশু নিরাপদে সরে যেতে ডিঙি নৌকা করে রওনা হয়। এ সময় ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। এতে ১৩ বছরের মারজানা আক্তার, ৮ বছরের ফারজানা আক্তার ও ৪ বছরের শিশু রবিন পানিতে ডুবে মারা যায়। পরে ফায়ার সার্ভিস গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। রাজবাড়ীতে অসময়ে শুরু হয়েছে পদ্মার ভাঙন। ঝুঁকিতে রয়েছে দৌলতদিয়া ঘাটসহ নানা স্থাপনা। ভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষা প্রকল্পের কাজ ৪ বছরেও শুরু না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। রংপুরে তিস্তায় পানি বেড়ে তলিয়ে গেছে কাউনিয়া, গঙ্গাচড়া ও পীরগাছা চরাঞ্চল ও নিচু এলাকা। অনেক এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। রাজবাড়ীতে পদ্মায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ভাঙনও। অসময়ে এমন ভাঙনে দিশেহারা নদী তীরবর্তী বাসিন্দারা। ঝুঁকিতে দৌলদিয়া ঘাটসহ বিভিন্ন স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, নদী ভাঙন রোধে দৌলদিয়া ঘাট আধুনিকায়ন ও স্থায়ী প্রতিরক্ষা প্রকল্পের কাজ ৪ বছরেও শুরু হয়নি। এতে বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। শত শত বিঘা জমি, ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে, তার কোনো প্রতিকার পাইতেছে না। ঘাটের নদী খালি ভাঙতেছে, শুনি বলে যে কাজ হবে বিগত ৪ থেকে ৫ বছর শুনতেছি, এ পর্যন্ত কোনো দেখি না। বিআইডব্লিউটিএ বলছে, ওই প্রকল্পে জমি অধিগ্রহণের কাজ চলছে, যদিও এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের। প্রকল্পের ডিজাইন আমরা হাতে পেয়েছি এবং সেই ডিজাইন এস্টিমেট করে আমরা প্রকল্প দপ্তরে অফিসে প্রেরণ করেছি এবং শুধুমাত্র আমরা তাদের নির্দেশনার অপেক্ষায় আছি। তিস্তায় পানি বাড়ায় রংপুরের গঙ্গাচড়ার বিনবিনা চর ও শঙ্করদহ আর কাউনিয়া, পীরগাছা সহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বাদাম, সবজি সহ নানা ফসল। ভাঙনের কবলে রাস্তাঘাট, বাড়িঘর ও ফসলি জমি। আবাদি জমি, ফসল আমাদের বিলীন হয়ে যাচ্ছে। তো আমাকে সর্বহারা করে দিয়েছেন, কোনো কাজ কাম নাই, চেয়ারম্যান কোনো কাজ করে না। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সমীক্ষা রিপোর্টের সাপেক্ষে পরবর্তীতে আমরা একটি পূর্ণাঙ্গ ডিপিপি এবং প্রকল্প প্রস্তাবনা তৈরি করব এবং প্রকল্পটি বাস্তবায়িত হলে আশা করি তিস্তা কেন্দ্রিক যে ভাঙনের নদী ভাঙনজনিত সমস্যা আছে সেটা সমাধান হবে। ভাঙন ঠেকাতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী সাগরনন্দিনী ২ জাহাজে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ ৩ জন এখনও উদ্ধার হয়নি। তাদের সন্ধানে তৃতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ। এর আগে রোববার বিকেলে হৃদয় নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জাহাজের ইঞ্জিন রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে জাহাজে থাকা প্রায় ১১ লাখ লিটার জ্বালানি তেলের মধ্যে প্রায় ৮ লাখেরও বেশি তেল অপসারণ করেছে পদ্মা অয়েল কোম্পানি। এতে ডুবতে বসা জাহাজটি ভেসে উঠেছে। ক্ষতিগ্রস্ত জাহাজটির অংশ উদ্ধারে কাজ করছে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ নির্ভীক। চারজন নিখোঁজ ছিল, তার মধ্যে একজনকে আমরা গতকালকে ইঞ্জিন রুম থেকে উদ্ধার করছি এবং বাকি 3 জন নিখোঁজ আছে। আমরা এই 3 জনকে আজকে আমাদের ডুবুর জল পানি যখন স্থির হবে তখন নামায়ে তাদেরকে উদ্ধার করার জন্য অভিযান চলমান থাকবে। ঝালকাঠির সুগন্ধা নদীতে জাহাজে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজদের সন্ধানে অভিযানের বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহিম রেজা। রেজা, তৃতীয় দিনের উদ্ধার অভিযানের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, আর তেল অপসারণের কাজ কোন পর্যায়ে রয়েছে? দেখুন, তেল অপসারণের কাজ এখন বন্ধ রয়েছে। তেল অপসারণের কাজ আসলে পরে করা হবে। এখন আমরা রয়েছি ঠিক যেইখানে এই সাগরনন্দিনী ২ জাহাজের যে পিছনের অংশ বিস্ফোরণের পর পানি ছিটকে গিয়ে পানির মধ্যে নিমজ্জিত রয়েছে, সেই উদ্ধার কাজে আসলে এখানে বিএডব্লিউটিএ, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের ৩টি টিম কাজ করে যাচ্ছে। এখানে এখন ওরা আসলে ডুবুরি যারা রয়েছে তারা সেই যে অংশটি রয়েছে সেই অংশটিকে আসলে নির্ভীকের যে রশি রয়েছে সেই রশি বাঁধার কাজ চলছে। সেইখানে আমরা এখন অবস্থান করছি। এখানে আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি যে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং বিআইডব্লিউটি এর টিম কাজ করে যাচ্ছে। ঠিক এইখানেই কিন্তু আসলে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানেই সেই অংশটি কালকে তারা শনাক্ত করেছিলেন এবং এইখানে এখন ফায়ার সার্ভিসের ডুবুরি দল কিন্তু সেটাকে আসলে তোলার যে প্রক্রিয়া রয়েছে নির্ভীক উদ্ধারকারী জাহাজের
মাধ্যমে এটাকে টেনে তোলা হবে, সেই প্রক্রিয়া কিন্তু এখন আসলে এখানে চলমান রয়েছে। আর অল্প কিছু সময়ের মধ্যে হয়তোবা তারা আসলে এটাকে বেঁধে উপরে তুলবে এবং যে 3 ব্যক্তি নিখোঁজ রয়েছে এই সাগর নন্দিনী জাহাজের যে সুপারভাইজার, চালক এবং সুকানি, তাদেরকে আসলে তাদের মরদেহ উদ্ধারের জন্য এই অভিযান সকাল থেকে শুরু হয়েছে। এবং এটা টেনে তোলা হলে এটার মধ্যে আসলে তাদের মরদেহ রয়েছে বলে যারা নিখোঁজের স্বজন রয়েছে তাদের দাবি, সেই দাবির প্রেক্ষিতেই কিন্তু এখন আসলে এখানে অভিযান পরিচালিত হচ্ছে। এবং এইটা আসলে টেনে তোলার পরে আসলে বোঝা যাবে যে তাদের মরদেহ এখানে রয়েছে নাকি অন্য কোথাও রয়েছে। তো সকলেই আসলে আশাবাদী যে তাদের মরদেহ এখানে পাওয়া যাবে। সেই আশাবাদী উপর ভিত্তি করেই কিন্তু তারা আসলে অভিযান পরিচালিত করছে। এবং এই যে অংশটি পানির মধ্যে নিমজ্জিত রয়েছে সুগন্ধা নদীর, সেইটিকে আসলে তোলা হবে। আর তোলার পরে আসলে বোঝা যাবে যে তাদের মরদেহগুলো কি অবস্থায় আছে এবং এখানে পাওয়া যাবে বলে তারা আসলে আশা করছে। এই ছিল আসলে এখানকার পরিস্থিতি। আর উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে এবং ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড এবং বিএডব্লিউটি এর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যতক্ষণ না পর্যন্ত তাদের মরদেহ উদ্ধার না হবে, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান না পাওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই উদ্ধার অভিযান চলবে। এই ছিল আসলে আমার কাছে। ঝালকাঠি থেকে জাহাজ বিস্ফোরণের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রহিম রেজা। রেজা কিবরিয়াকে দল থেকে বহিষ্কার করেছেন নূর। বহিষ্কার আদেশে নূর জাল সই দিয়েছেন বলে অভিযোগ রেজা কিবরিয়ার। রোববার সংবাদ সম্মেলনে নূরের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দেন তিনি। প্রতিক্রিয়ায় অভিযোগ প্রত্যাখ্যান করে নূর মন্তব্য করেন, গণ অধিকার পরিষদকে নিষ্ক্রিয় করার ষড়যন্ত্র করছেন রেজা কিবরিয়া। প্রায় 2 বছর আগে গঠিত হয় নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। রেজা কিবরিয়া আহ্বায়ক ও নুরুল হক নূরকে করা হয় সদস্য সচিব। দল গঠনের পরপরই দেখা দেয় নানা দ্বন্দ্ব, বিভেদ আরও স্পষ্ট হয়েছে 18 জুন। প্রথমে দুজনকে পদ থেকে অব্যাহতি দেন রেজা কিবরিয়া ও নূর। 1 জুলাই রেজা কিবরিয়াকে দল থেকে বহিষ্কার করেন নূর। দলের দ্বন্দ্ব নিয়ে রোববার সংবাদ সম্মেলন ডাকেন রেজা কিবরিয়া। তার অভিযোগ, নূর সরকারের সাথে 3 কোটি টাকার চুক্তি করেছেন। অন্যদিকে রেজাকেই সরকারের এজেন্ট বলছে নূর। যতই চেঁচামেচি করুক না কেন সরকারের বিরুদ্ধে, সরকারের ইন্ধনে অনেক কিছু সে করে। সরকার 2 কোটি টাকা দিবে নির্বাচনের জন্যে, আর ওকে 1 কোটি টাকা দিবে। এটা আপনি কনফার্ম করতে পারেন মেজর আফসারির সাথে, আমার পাশেই বসে আছেন, উনি এটাতে বলতে পারেন। সো ওনাকে এই অফারটা দিয়েছে, আপনি রাজি হয়ে যান। মাত্র 3 কোটি টাকার লোভে আসলে একটা দল গভর্নমেন্টের সাথে আপোষ করবে, অন্তত 300 কোটি টাকা বললে একটা যৌক্তিকতা থাকতো, কিন্তু মাত্র 3 কোটি টাকা, এটা হাস্যকর মনে হচ্ছে। রেজা কিবরিয়া প্রধানমন্ত্রী হবেন এই স্বপ্ন দেখি আসলে এরকম একজন শিক্ষিত লোককে আসলে এইরকম গোয়েন্দা সংস্থা বিভ্রান্ত করছে। দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তে নূর জাল স্বাক্ষর দিয়েছে বলে প্রমাণ হাজির করেন রেজা কিবরিয়া। এ অভিযোগে মামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে নূর বলছেন এটা দলকে নিষ্ক্রিয় করার কৌশল। নুরুল হক নূর, রাশেদ খান এবং দপ্তর সম্পাদক, এই 3 জন মূলত ওদের বিরুদ্ধে মামলা করা হবে। তার বাবার হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না, এই সরকার 14 বছর ক্ষমতায়, তিনি আমাদের বিরুদ্ধে মামলা করবেন। তার মানে বোঝা যাচ্ছে তিনি এখন সরকারের সাথে আপোষ করে এখন এই গণ অধিকার পরিষদকে ওই আপনার জিএম কাদের সাহেবের মতো আপনার আদালতের ব্র্যাকেটে বন্দী করতে চাচ্ছেন। 10 জুলাই দলের কাউন্সিল করার ঘোষণা দিয়েছেন নূর। রেজা কিবরিয়া বলছেন এতে নূরের এখতিয়ার নেই। যে বিবাদ দেখা দিয়েছে এটা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন 333 হজযাত্রী। রোববার সন্ধ্যা 7টার দিকে ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান হাজিদের অভ্যর্থনা জানান। এ সময় প্রত্যেক হাজি হাতে 5 লিটারের জমজমের পানির একটি বক্স দেওয়া হয়। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হয় গত শুক্রবার। ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি বছর বাংলাদেশ থেকে মোট 1,22,666 জন হজ করতে সৌদি যান। হজ ব্রত পালন করে এই প্রথম ফ্লাইটে আজকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি বিমানে করে প্রায় 333 জন প্যাসেঞ্জার অবতরণ করলেন। বাংলাদেশ থেকে সর্বোচ্চ 313টি ফ্লাইটে করে 1,22,666 জন সম্মানিত হাজি বাংলাদেশ থেকে হজে গিয়েছিলেন।
মহাসড়কে থেমে থাকা ট্রাক কিংবা লরির নিচে প্রাইভেট কার আর মোটরসাইকেল ঢুকে মৃত্যুর ঘটনা কম নয়। উন্নত বিশ্বে এমন দুর্ঘটনা এড়াতে ট্রাকের পাশে এবং পেছনে আন্ডার রাইড গার্ড দেওয়া বাধ্যতামূলক হলেও দেশে এই চর্চা নেই বললেই চলে। আইন না থাকায় ব্যবস্থা নিতে পারে না পুলিশ। বিআরটিএ বলছে এ নিয়ে শিগগির নতুন নির্দেশনা আসছে। গত ২৯ এপ্রিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ১৪ গ্রামে চাকা পাংচার হয়ে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ঢুকে যায় একটি জিপ। এতে মারা যান ফেনী ক্যাডেট কলেজের এক ছাত্রী, আহত হন তার মা বাবা। লরিতে আন্ডার রাইড গার্ড না থাকায় এ প্রাণহানি ঘটে বলে মনে করেন পরিবহন সংশ্লিষ্টরা। এমন গার্ড সাধারণত ট্রাক, লরি, কাভার্ড ভ্যান ও ট্রেইলারের পেছনে ও পাশে থাকে, অন্য ছোট গাড়িকে নিচে ঢুকতে বাধা দেয়। উন্নত বিশ্বে এটি সংযোজন বাধ্যতামূলক। গাড়ির নির্মাতাদের ভিডিওতে দেখা যায় এমন গার্ড না থাকলে দুর্ঘটনার সময় ছোট গাড়িতে এয়ারব্যাগ প্রযুক্তি চালু হয় না। দেশে ট্রাক, লরি আর ট্রেইলারে আন্ডার রাইড গার্ড থাকে না বললেই চলে। বেশিরভাগ ট্রাকের চেসিস 4.5 ফিটের উপরে থাকে। এছাড়া চাকা বড় থাকায় ট্রাকের নিচে জায়গাও থাকে বেশি। এতে প্রাইভেট কার এবং জিপ ঢুকে যায় সহজেই। সাধারণ অবস্থায় এমন একটি প্রাইভেট কারকে 3 থেকে 3.5 ফিট পর্যন্ত ঢুকে যেতে দেখা গেছে। দেশের আইনে আন্ডার রাইড গার্ড বাধ্যতামূলক না হওয়ায় ব্যবস্থা নেয় না পুলিশ। চাকা বড় থাকার কারণে সেগুলোর বডিটা অনেক উঁচুতে থাকে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি ছোট গাড়িগুলো এই বডির নিচে বা ভিতরে ঢুকে যায় এবং এই অ্যাক্সিডেন্টগুলো মারাত্মক হয় এবং জীবন হানি ঘটে বেশি। মোটর ভেহিকেলগুলোতে যে ধরনের ব্যবস্থা বা নেওয়া দরকার সেগুলো নিতে পারলে সেগুলো তো যেগুলো ভালো উপকারে আসবে সেগুলো নিতে কোনো ক্ষতি নাই। শুধু প্রাইভেট কার নয়, বড় ট্রাকের নিচে মোটরসাইকেলও ঢুকে যায়। বিআরটিএ বলছে আইন না থাকলেও আন্ডার রাইড গার্ডের বিষয়ে শীঘ্রই নতুন নির্দেশনা জারি হবে। সুপারিশ নিয়ে এগুলো আরও আপডেট করা হবে। বর্তমান বিধিতে এটা নাই, তবে সড়ক নিরাপত্তার স্বার্থে যেগুলো প্রয়োজন সেটা আমরা বিধিগত বাইরেও আমরা অফিসিয়াল সার্কুলার দিয়ে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারি। বিশ্লেষকরা বলছেন মহাসড়কে ট্রাক চাপায় মারা যাওয়াদের বেশিরভাগ পেছনের চাকায় পিষ্ট হন। তাই পেছনে ও পাশে গার্ড দিলে ক্ষতি কমানো যায়। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে সাপের সংখ্যা কমলেও বেড়েছে সাপের কামড়ে প্রাণহানি। প্রতিদিন মারা যাচ্ছে গড়ে 20 জন। স্বাস্থ্য অধিদপ্তরের দাবি প্রতিটি উপজেলাতেই অ্যান্টিভেনম সরবরাহ আছে, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়ার অজুহাতে রোগীকে ফিরিয়ে দিচ্ছে অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে জেলা সদর হাসপাতালে নিতে নিতেই মারা যায় বেশিরভাগ রোগী। 10 জুন আমের বাগানে কাজ করছিলেন কৃষক শামসুল হক। সে সময় তার পায়ে কামড় দেয় বিষধর সাপ। তাকে নেওয়া হয় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কিন্তু চিকিৎসকেরা জানান অ্যান্টিভেনম ইনজেকশন নেই। পরে শামসুল হককে নেওয়া হয় 50 কিলোমিটার দূরের দিনাজপুর জেলা সদর হাসপাতালে। যদিও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, শামসুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে জানা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম ছিল, যার মেয়াদ শেষ। পুশ করার চিকিৎসক না থাকার অজুহাতে দেয়া হয়নি রোগীকে। অ্যান্টিভেনম দেওয়ার মতো ডক্টর নাই ভাই। অ্যান্টিভেনম দিতে গেলে আপনার হচ্ছে অ্যানাস্থেসিয়া কনসালটেন্ট লাগে। তো আমাদের যারা মেডিকেল অফিসার আছে তাদের তো এক্সপিরিয়েন্সও নাই, ওটা দিলে বরঞ্চ রোগীদের খারাপই হয়। সাপের কামড়ের শিকার অনেক মানুষের অভিজ্ঞতা শামসুল হকের মতো। পার্শ্ব প্রতিক্রিয়ার অজুহাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফিরিয়ে দেওয়া হয় রোগীকে। একটা কথা প্রায় বলে থাকেন যে ওনাদের অ্যান্টিভেনম বিভিন্ন রকমের পার্শ্ব প্রতিক্রিয়া করে, কিন্তু আসলে কথাটা সঠিক না। আমি কমপক্ষে 500 রোগীকে অ্যান্টিভেনম দিতে দেখেছি, কিন্তু আমার জানা মতে একটা রোগীও অ্যান্টিভেনম দিয়ে অ্যান্টিভেনমের পার্শ্ব প্রতিক্রিয়ায় মারা যাওয়ার দেখেনি। বাংলাদেশে যদি গড়ে 5-7 হাজার মানুষ প্রতি বছর মারা যান, তাহলে গত 50 বছরে প্রায় 3 লাখ মানুষ মারা গেছে। এটা কিন্তু অকল্পনীয়ভাবে। দেশে সাপের কামড়ের ঘটনা বছরে 7 লাখ থেকে কমে দাঁড়িয়েছে 4 লাখে, কিন্তু মৃত্যু 6,000 থেকে বেড়ে হয়েছে 7,500। অনেক বড় রোগেও বছরে এত মানুষের মৃত্যু হয় না। আপনারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম দেবেন এবং এটা হিউম্যান রাইট। একটা রোগী সেখান থেকে চলে গিয়ে দূরে কোনো জায়গায় আসা মানে তার কিন্তু লাইফ রিস্কে, এবং প্রতিমধ্যে রাস্তায় মারা যাচ্ছে অনেক মানুষের আমরা দেখছি। কাউকে আপনি রেফার করতে পারেন, কিন্তু অ্যান্টিভেনম দিয়ে যদি রেফারও করে দেন, সেই রেফারের স্থলে গিয়ে সে রোগীটা ভালো থাকবে এবং বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। দেশে সাপে কামড়ের 95% ঘটনা গ্রামে। খুলনা ও বরিশালে সাপে কামড়ে প্রাণহানি 2 থেকে 3 গুণ বেশি। সবচেয়ে বেশি ঘটনা
জুলাইয়ে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে 6 মাসে মারা গেছেন 52 জন। দেশে ডেঙ্গুর মৌসুম শুরুর আগেই এত মানুষ মারা যাওয়ার ঘটনা আগে ঘটেনি। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার 224 জন সহ হাসপাতালে নতুন ভর্তি রোগী হয়েছেন 509 জন। দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট 1388 জন ডেঙ্গু রোগী চিকিৎসা চলছে। এদের মধ্যে 422 জন ঢাকা বিভাগের বাইরের রোগী। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট 8757 জন। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। ঈদের ছুটি শেষে ভারত থেকে আমদানি শুরুর কারণে কমছে কাঁচা মরিচের দাম। দেশে বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে 200 থেকে 350 টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়লেও পর্যাপ্ত নয়। কাঁচা মরিচের বর্তমান সংকটকে অস্বাভাবিক বলছেন ক্রেতারা। কোরবানির ঈদের 1 সপ্তাহ আগেও কাঁচামরিচের কেজি ছিল 200 টাকার নিচে। ঈদের সময় বাজারে শুরু হয় অস্থিরতা। কাঁচামরিচের কেজি ছাড়াই 600 টাকায়। তবে রোববার দেশের বিভিন্ন বাজারে মরিচের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। একদিনের ব্যবধানে দাম নেমেছে অর্ধেকে। বিক্রি হচ্ছে 250 টাকা থেকে 300 টাকা কেজি দরে। বগুড়ার মহাস্থান হাটের পাইকারিতে 260 টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ আমদানির খবরে দাম কমায় ব্যবসায়ীরা। এখানে আজকে মোকা 260-70 টাকা, এখন মোকামে যায় এখন সব উঠে গেছে। এলচি মরিচ আসছে, বুঝছেন? এলচি মরিচ আসার কারণে বাজার পড়ে গেছে। 280 টাকা কেজি কিনলাম, সব খরচ বাদ দিয়া 320 টাকা 10 টাকা বেচার আশা আছে। 280 টাকা কেজি বলছে, আর ঈদের পরের দিনে শুক্রবারে 480 টাকা কেজি বিক্রি করে গেছি। রংপুরে কমেছে কাঁচামরিচের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 250 থেকে 280 টাকা দরে। তারপরও এই দামকে অস্বাভাবিক বলছেন ক্রেতারা। দেখছি যে 500 টাকা চাচ্ছিল, কয়েকজন আর কি ছিল, দোকানপাট অনেক বন্ধ ছিল, কিন্তু তারপরে আজকে এসে দেখলাম যে 250 করে আর কি চাচ্ছে। দাম আমি মরিচ নিলাম যে 225 টাকা কেজি করে। হ্যাঁ, অত্যন্ত দাম বেশি, আর বাজারটা কিন্তু কন্টিনিউ খুব ওঠানামা করতেছে। সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে রোববার 6 ট্রাক কাঁচামরিচ এসেছে। আগামীকাল থেকে বেনাপুল সোনা মসজিদ হিলি স্থলবন্দর দিয়েও ভারতীয় কাঁচামরিচ আমদানি শুরু হতে পারে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বড় ফসল ঘরে তোলার পর এবার আউশ ধানের আবাদে ব্যস্ত নেত্রকোনার কৃষকেরা। খাদ্য নিরাপত্তায় আউশ বাড়তি ভূমিকা রাখবে এমন আশায় এই আবাদে কৃষকদের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগও। এছাড়া ফলন বাড়ায় কৃষকের আউশ আবাদে আগ্রহ বেড়েছে। একসময় নেত্রকোনায় প্রচুর আউশ ধানের আবাদ হতো। ফলন কম হওয়ায় ধীরে ধীরে আউশ আবাদে আগ্রহ হারিয়ে ফেলেন কৃষকরা। ফলে প্রায় 2 দশক ধরে জেলায় প্রায় শূন্যে নেমে আসে আউশ আবাদ। তবে কয়েক বছর ধরে কৃষি বিভাগের কর্মকর্তা ও মাঠকর্মীরা কৃষকদেরকে সহায়তা ও পরামর্শ দিয়ে আউশ ধান চাষে আগ্রহী করে তুলেছেন। প্রণোদনা দিছে, আবার রাজস্ব সরকার থেকে প্রদর্শনী দিছে, এটা যেন আউশ যেভাবে বেশি করে করতে পারি। আমরা এই বীজ ধান পাইছি, সার পাইছি, এগুলা সরকারিভাবে আমরা পাইছি, এগুলো আমরা করছি। প্রণোদনায় যে যতটুকু জমি করার কথা তার চেয়েও বেশি উৎসাহিত হয়ে আমরা আরো জমি বাড়াই করছি। সেই চেষ্টার ফসল হিসেবে এবার জেলায় 1270 হেক্টর জমিতে বিনা 19, 21 ও ব্রি 48 জাতের আউশ আবাদ করেছেন কৃষকেরা। কৃষি বিভাগ বলছে বোরো ও আমন ফসলের মাঝামাঝি বাড়তি ফসল হিসেবে আউশ আবাদে খাদ্য নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে। মাঠ পর্যায়ে কৃষক ভাইদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। মাঠে আমাদের সারের যে কোনো ঘাটতি নেই, কৃষক ভাইরা সার পাচ্ছেন। আর রোগ এবং পোকামাকড়ের যাতে সমস্যা না হয় সেটার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে নিবিড় মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। জেলায় এবার 5520 মেট্রিক টন আউশ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একটি সেতুর অভাবে জীবনের ঝুঁকি নিয়ে ড্রামের ভেলায় খাল পার হচ্ছেন পটুয়াখালীর কলাপাড়ার 7 গ্রামের বাসিন্দা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে নারী ও শিশুদের। দুর্ভোগ লাঘবে দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। ড্রামের ওপর কাঠের পাটাতন ও লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা হয়েছে ভেলা।
এই ভেলাতে চড়েই প্রতিদিন খাল পাড়ি দিতে হয় কলাপাড়ার লতাচাপলি ইউনিয়নের 7 গ্রামের বাসিন্দাদের। 7 মাস আগে বড়হরপাড়া খালের ওপর পুরাতন সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। পরে পারাপারের জন্য ড্রামের ভেলা তৈরি করে দেয় সেতু নির্মাণকারী দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে দুর্ভোগ বেড়েছে স্থানীয়দের। স্কুলে অনেক ছোট ছেলে মেয়েরা অনেক সময় এই খালে পড়ে যায়, অনেক দুর্ঘটনার শিকার হয়, এমনকি আমিও অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছি। আমরা অনেকবার ড্রাম থেকে পড়ে গেছি, যখন ব্রিজ ছিল তখন আর কিছু হতো না। আমরা মনে করেন দ্রুতভাবে অনেক দূর দিয়ে আটকে যেতেছি, কিন্তু এনে যাইতে পারি না, বোঝা লই যেতে পারি না। আমরা তাড়াতাড়ি চাই যে ব্রিজটা হোক। কবে নাগাদ সেতুর নির্মাণ কাজ শুরু হবে জানে না কেউ, তবে শিগগিরই কাজ শুরু করার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে একটা আয়রন ব্রিজ ছিল, আয়রন ব্রিজটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে নতুন একটা আয়রন ব্রিজ নির্মাণের জন্য একটা টেন্ডার হয়েছে, ঠিকাদারের সাথে চুক্তি হয়েছে, ঠিকাদার অলরেডি মালামাল অর্ডার করেছে। ইনশাল্লাহ যদি কাজ শেষ হয় তাহলে মানুষ পুনরায় ব্রিজ দিয়ে পার হতে পারবে, তখন আর ঝুঁকিপূর্ণ বেলা দিয়ে পার হতে হবে না। এ বিষয়ে বারবার যোগাযোগ করলেও কথা বলতে রাজি হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান শাহিন এন্টারপ্রাইজ ও গিয়াস জেবি এন্টারপ্রাইজের কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রংপুরে বিনোদন উদ্যান ও রংপুর চিড়িয়াখানায় রয়েছে পশু পাখির সংকট। বাঘ, জিরাফ সহ অন্যান্য পশুর খাঁচাও শূন্য। অধিকাংশ প্রাণীর সঙ্গী নেই পরিচর্যা। পর্যাপ্ত পশু পাখি না থাকায় কমছে দর্শনার্থীর উপস্থিতি। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে শিগগিরই বাঘ সহ অন্যান্য প্রাণী সংযোজন করা হবে। পরিবার পরিজন নিয়ে বাহিরে সময় কাটানোর একমাত্র জায়গা রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা, তবে বর্তমানে এর বেহাল দশা। চিড়িয়াখানার একটি মাত্র বাঘ মারা গেছে 1.5 বছর আগে। নতুন কোনো প্রাণী সংযোজন হয়নি, খাঁচাগুলো খালি হয়ে যাচ্ছে। পর্যাপ্ত পশু পাখি না থাকায় কমছে দর্শনার্থীর সংখ্যা। চিড়িয়াখানা তো মূল জিনিস, আমরা পশু পাখি দেখতে আসি, কিন্তু এখানকার যে পশু পাখির যা অবস্থা দেখলাম তাতে মনে হয় না যে এখানে পশু পাখি টিকবে। বাঘ নাই, খালি 2টা শুকনো সিংহ পড়ে আছে। ইজারাদাররা বলছেন পশু পাখি না থাকায় যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে চিড়িয়াখানাটি। দর্শনার্থী না থাকায় প্রতি মাসে লোকসান গুনতে হচ্ছে তাদের। আজকে দীর্ঘদিন যাবৎ খাঁচা শূন্য, চিড়িয়াখানা জরাজীর্ণ অবস্থা। চিড়িয়াখানা কোনো প্রকার প্রাণী বলতে নাই এবং চিড়িয়াখানার দর্শনার্থীও নাই। তবে শিগগিরই বাঘ, 2টি সিংহ ও জেব্রা আনা হবে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ঢাকা চিড়িয়াখানার যে পরিচালক মহোদয় উনি বললেন যে বাঘ আসবে, আপনি খাঁচাটা বাঘের শেডটা রেডি করেন। তা আমার বাঘের শেড আমি রেডি করছি আর কি। এখন হয়তো বা বাঘ আসার সম্ভাবনা আছে কিছুদিনের মধ্যে। 1991 সালে রংপুর নগরীর হনুমানতলা এলাকায় 22 একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফ্রান্সের রাজধানী প্যারিসের শহরতলিতে এক মেয়রের বাড়িতে গাড়ি হামলার ঘটনা ঘটেছে। এতে মেয়রের স্ত্রী ও সন্তান আহত হয়। এদিকে পুলিশের গুলিতে কিশোর হত্যার জেরে বিক্ষোভ সহিংসতা গড়িয়েছে 5ম দিনে। রোববার রাতে গ্রেফতার করা হয় 719 জনকে। স্থানীয় সময় রোববার রাত 1টার দিকে প্যারিসের শহরতলির মেয়র ভিনসেন্ট জিনব্রানের বাড়িতে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। টুইট বার্তায় হামলার সময় বাড়িতে ছিলেন না বলে জানান মেয়র। তবে মেয়র জানান তার স্ত্রী এবং 2 সন্তান তখন বাড়িতে ঘুমাচ্ছিলেন। টের পেয়ে বের হওয়ার সময় আহত হন তার স্ত্রী ও 1 সন্তান। এই ঘটনাকে ভয়ঙ্কর উল্লেখ করে সরকারকে জরুরি অবস্থা জারির আহ্বান জানান মেয়র ভিনসেন্ট। যখন কোনো ভবনের দিকে জ্বলন্ত গাড়ি দিয়ে আঘাত করা হয় তখন পুরো ভবনে আগুন ধরে যেতে পারে। হত্যার উদ্দেশ্যেই সেটা করা হতে পারে। সে কারণে হত্যার চেষ্টার ভিত্তিতে তদন্ত শুরু করেন প্রসিকিউটররা। হামলার ঘটনার নিন্দা জানিয়ে মেয়রের বাড়িতে যান ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন। দেখা করেন মেয়র ভিনসেন্টের সাথে। দোষীরা ছাড় পাবে না বলে জানান প্রধানমন্ত্রী। পুলিশের গুলিতে কিশোর নাহিলের হত্যার জেরে বিক্ষোভ সহিংসতা ছড়িয়ে পড়েছে প্যারিস সহ বিভিন্ন শহরে। এ সময় হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল থেকে শুরু করে নানা প্রতিষ্ঠান। অতিরিক্ত পুলিশ মোতায়েন করেও থামানো যাচ্ছে না সহিংসতা। এই পরিস্থিতিতে দাঙ্গা বন্ধ করে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন নিহত কিশোরের নানি নাদিয়া। এর আগে 2 দিনে বিক্ষোভ সহিংসতা দমনে 2000-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। একাধিক বিমান হামলার মাধ্যমে এই অভিযান শুরু হয় বলে জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এতে ৩ জন নিহত এবং ১২ জন আহত হওয়ার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে জেনিন ক্যাম্পে সন্ত্রাসীরা ঘাঁটি গেড়ে সেখানে বেসামরিক নাগরিকদের ক্ষতির চেষ্টা করে আসছে। তারা আরও দাবি করে ক্যাম্পটিতে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ফাতাহ, হামাস ও ইসলামিক জিহাদের সদস্যরা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বেশ কয়েকজন মুখোশধারী সশস্ত্র ফিলিস্তিনি যোদ্ধাদের। এর আগে জুনে জেনিন ক্যাম্পে অভিযানের সময় ইসরায়েলি সেনার গুলিতে ৬ জন নিহত হয়। রুশ হামলা প্রতিহতে ইউক্রেনকে ক্লাস্টার বোমা সরবরাহের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের আহ্বানে সাড়া দিয়ে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফ প্রধান। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে ওয়াগনারের ২১,০০০ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। আহত হয়েছে ৮০,০০০ সদস্য। ইউক্রেনের রাজধানীতে আবারও হামলা জোরদার করেছে রাশিয়া। কিয়েভের দাবি ১২ দিনের বিরতির পর আবারও বেড়েছে হামলা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে ইউক্রেনীয় সেনাদের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে হামলার গতি বাড়ানো হয়েছে। দেশটিতে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে পূর্বাঞ্চলে। সেখানে ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার। দুপক্ষের এই যুদ্ধে ওয়াগনারের ২১,০০০ সেনা নিহতের দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ হামলা প্রতিহতে ইউক্রেনকে নিষিদ্ধ ক্লাস্টার বোমা সরবরাহের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফ প্রধান মার্ক মিলে জানান, ইউক্রেনের আহ্বানে সাড়া দিয়ে নেওয়া হচ্ছে এই পদক্ষেপ। এ সময় ইউক্রেনের ধীরগতির প্রতিরোধ যুদ্ধ দীর্ঘ ও রক্তক্ষয়ী হতে পারে বলে সতর্ক করেন তিনি। এদিকে রাশিয়ার প্রতি সমর্থন জানানো ৩০০ আইনি সংস্থা এবং ২০০ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন। সেই সাথে খেরসনের রুশ অধিকৃত জাপোরিজিয়া পারমাণবিক কেন্দ্রে রাশিয়া বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছে বলে দাবি করেন জেলেনস্কি। এজন্য বিশ্ব নেতাদের প্রতি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্রে নজর দেওয়ার আহ্বান তার। এছাড়া বেলারুশের সম্প্রতি মোতায়েন করা কৌশলগত পারমাণবিক অস্ত্র কখনো ব্যবহার করা হবে না বলে সাফ জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। দেশটির জাতীয় দিবস উপলক্ষে দেয়া ভাষণে এই কথা জানান তিনি। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ১১ ঘন্টার সংক্ষিপ্ত সফরে ভোরে ঢাকায় পৌঁছেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন মার্তিনেজ। সঙ্গে এসেছেন তার ব্যক্তিগত কয়েকজন স্টাফও। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে হোটেলের পথে রওনা দেন মার্তিনেজ। কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে যোগ দেবেন আয়োজক প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চার্সের কার্যক্রমে। তবে পুরো আয়োজনটি হবে ক্লোজড ডোরে। গণমাধ্যম কিংবা জনসাধারণের সামনে দেখা যাবে না এই গোলকিপারকে। ঘণ্টাখানিক কুশল বিনিময়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে গণভবনের উদ্দেশ্যে রওনা দেবেন এই আর্জেন্টাইন। সেখান থেকে বিকেল 4:30টার পর ঢাকা ত্যাগ করার কথা মার্তিনেজের। কলকাতায় মোহনবাগান ক্লাবের প্রদর্শনী ম্যাচ এবং পরবর্তীতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে বিশ্বকাপজয়ী এই গোলকিপারের। আমি এত ভোরবেলা আসিনি, আমি গতকালকে রাত্রে 10টার দিকে আসছি। এখন পর্যন্ত ওয়েট করছি শুধু মার্তিনেজকে দেখার জন্য। জি জি, তো অল্প দেখতে পেয়েছি, উনি আমাদের হাই দিয়েছেন, এতটুকু দেখতে পেয়েছি। হচ্ছে যে টেক ইন্ডাস্ট্রির মাননীয় প্রতিমন্ত্রী আর কি জুনায়েদ আহমেদ পলক থাকছেন আর কি। যেহেতু হচ্ছে যে আমাদের স্পোর্টস লাভারদের ভিতরে হচ্ছে যে আমাদের মাশরাফি বিন মুর্তজা, উনি হচ্ছে লোকে কি যে বিগ ফ্যান অফ আর্জেন্টিনা আর কি। সো আমাদের এখান থেকে মাশরাফি ভাই থাকতেছে। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে থেমেছে স্বপ্নযাত্রা। আসরে পিছিয়ে পড়েও ম্যাচ জেতাকে বাংলাদেশ ফুটবলের ইতিবাচক দিক মনে করছেন সাবেক তারকা জাহিদ হাসান এমিলি। এই দলকে সঠিক পরিকল্পনায় রাখতে বাফুফেকে পদক্ষেপ নেওয়ার তাগিদও দিয়েছেন তিনি। আর ফুটবলারদের আর্থিক নিশ্চয়তা দিতে ফেডারেশনকে উদ্যোগ নিতে বলছেন সাফজয়ী সাবেক ফুটবলার আরিফ খান জয়। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে চট্টগ্রামে 3 ঘন্টা ক্লোজ ডোর অনুশীলন করেছেন তামিম, লিটন, মুশফিকরা। বিসিবির নির্দেশনা মতো অনুশীলন চলাকালে মাঠে জাতীয় দল ব্যবস্থাপনার বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি, যে কারণে রোববার সাগরিকায় টাইগারদের অনুশীলন সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। শনিবার সকালে ম্যাচ ভেন্যুতে পৌঁছায় সাকিবদের বহর। বৃষ্টি থাকলেও এদিনও সন্ধ্যায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হালকা অনুশীলন করেছে তামিমের দল। সোমবার দুপুর 2টা থেকে অনুশীলন টাইগারদের। তার আগে প্রি সিরিজ প্রেস কনফারেন্স কোচ চন্ডিকা হাতুরা সিংহের। তিনি 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে 5 জুলাই।
লর্ডস টেস্ট জিতে আসে 2-0 এগিয়ে গেল অস্ট্রেলিয়া। শেষ দিনের চ্যালেঞ্জে পারেনি ইংল্যান্ড, হেরেছে 43 রানে। 371 রানের টার্গেটে স্টোকসের সেঞ্চুরিতে লড়াই জমলেও 327 রানে থামে ইংলিশরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে অরেঞ্জ কাউন্টি মশা নিধন ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রোন ব্যবহার করছে। অধিক কার্যকর উপায়ে শনাক্ত করা ও কম আক্রমণাত্মক উপায়ে মশা নিধন করার জন্য ড্রোন ব্যবহারের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়ায় এখন শীতকাল হলেও বৃষ্টি হচ্ছে নিয়মিত, এতে বাড়ছে মশার বংশবিস্তার। জমে থাকা পানিতে জন্ম নেয়া মশার বিস্তারে নাজেহাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি। মশা নিধনে প্রচলিত সব পদ্ধতি ব্যবহার করেছে স্থানীয় কর্তৃপক্ষ, কিন্তু তাতে আশানুরূপ ফল না পাওয়ায় এবার ড্রোন ব্যবহারের উদ্যোগ নিয়েছে তারা। জলাভূমি, পুকুর ও পার্কে মশা নিধনে কীটনাশক ছিটিয়ে দেয় ব্যবহার করা হচ্ছে ছোট এই আকাশযান। বৃষ্টির কারণে মশার উপদ্রব বেড়েছে। লক্ষ্য করলে দেখা যাবে এখানকার সব জলাভূমি পানিতে ভর্তি। তাই আমরা মশা নিয়ন্ত্রণে ইউএএস পদ্ধতিতে কীটনাশক ছিটিয়ে দিচ্ছি। লিডিং এজ টেকনোলজির PV35 ব্যবহার করছি। মশা নিয়ন্ত্রণে ড্রোন ব্যবহার কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে কর্তৃপক্ষ, কেননা এর সাহায্যে সহজেই অবস্থান শনাক্ত করে মশা নিধনে যথাযথ ব্যবস্থা নেওয়া যায়। ড্রোনের সাহায্যে ছেটানো কীটনাশক বসতিতে যাবে না বলেও আশ্বস্ত করেছে অরেঞ্জ কাউন্টি। আমরা সবসময় উন্নত প্রযুক্তির খোঁজ করেছি, যাতে বেশি কার্যকর ও কম আক্রমণাত্মক উপায়ে মশা নিধন করা যায়। সেক্ষেত্রে ড্রোন অনেক বেশি কার্যকর। ক্যালিফোর্নিয়ায় 2003 সাল থেকে এখন পর্যন্ত 7,500 মানুষ মশাবাহিত রোগে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে 3 শতাধিকের। ক্যালিফোর্নিয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ফ্লোরিডাতেও মশাবাহিত রোগে আক্রান্ত রোগীর তথ্য মিলেছে। মশাবাহিত রোগ ব্যাধিগুলো দীর্ঘদিন ধরেই মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠেছে। ইউরোপিয়ান ইউনিয়নের রোগ প্রতিরোধ কর্তৃপক্ষ জুন মাসে সতর্ক করে বলেছে, জলবায়ু পরিবর্তনের কারণে গরম বেড়ে যাওয়ায় মশাবাহিত ভাইরাল রোগের ঝুঁকি বাড়ছে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।